জনগণের সমর্থন থাকলে দেশকে এগিয়ে নিতে কেউ বাধা দিতে পারবে না। সার্বিক উন্নয়নে নারীর স্বাবলম্বী হওয়া জরুরি বললেন প্রধানমন্ত্রী। আজও ভোর থেকে অবিরাম বৃষ্টি, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দীর্ঘ যানজট আর বাহন সংকট, নাগরিক সঙ্গী ভোগান্তি। ফি বছর শত শত কোটি টাকা খরচেও ঢাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধান মিলছে না, টেকসই পরিকল্পনার তাগিদ। দেশের বিভিন্ন স্থান থেকে নামতে শুরু করেছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ত্রাণের অপেক্ষা চট্টগ্রাম অঞ্চলের বানভাসীদের। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে ইরানের হামলা, হরমুজগান প্রদেশে মার্কিন হামলা, যুদ্ধের সব প্রস্তুতি শেষ, দাবি যুক্তরাষ্ট্রের। স্নাতক পর্যন্ত নারীর পড়াশোনা অবৈতনিক করা হবে, আর জনগণের সমর্থন যতক্ষণ আছে ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোনো বাধা মানবে না। বরিশালে গৌরনদীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান সরকার প্রধান। আষাঢ়ের বৃষ্টিসহ বৈরী আবহাওয়া মাথায় নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমবেতদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না, প্রায় এই যে আবহাওয়ার এই বিষয়টা সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয় আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, নারীকে স্বাবলম্বী করতে না পারলে দেশের উন্নয়ন অসম্ভব। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। গত কয়েকদিনের দুর্যোগপ্রবণ এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে কারণ বললেন প্রধানমন্ত্রী, যে কারণে গাছ লাগানোকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিলেন। একই সঙ্গে তার রাজনৈতিক বক্তব্যে তুলে ধরলেন সকল ক্ষমতার উৎস জনগণ। নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে তার সরকার বদ্ধপরিকর। সব মিলিয়ে সকলের সহযোগিতা নিয়েই সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে চান সরকার প্রধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, গৌরনদী, বরিশাল। প্রধানমন্ত্রী বরিশাল সফর নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফরে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। তার আজকের দিনে আর কি কি কর্মসূচি আছে সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথেই তথ্য যদি বলি, সর্বশেষ তথ্য এই বরিশালে তার কিছু কর্মসূচি তিনি এরই মধ্যে কিন্তু সম্পূর্ণ করেছেন। এখন আরেকটি কর্মসূচির জন্য কিন্তু আসলে এখানে আমরা অপেক্ষা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। একটু এই জায়গাটার অবস্থাটা একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। সেটি যদি একটু বলি, এটি বরিশাল শহরেই সিটি কর্পোরেশন এলাকায় 30 গোডাউন এলাকা। এখানে একটি খাল, অর্থাৎ সাগরদী খালের, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই শহরের ভিতর দিয়েই এই খালটি আসলে বয়ে গিয়েছে এবং এই খালের পাড় দিয়েই আসলে মূলত বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটি প্রধানমন্ত্রী এসে আসলে এক ধরনের উদ্বোধন করবেন। তিনি গাছ লাগাবেন, যেটি আমরা দেখেছি গৌরনদীতে তিনি আজকের এই যে বরিশাল সফর, সেই সফরের যে কর্মসূচি সেটি বৃক্ষরোপণ দিয়ে শুরু হয়েছে। ঠিক তেমনি ভাবে আরেকটি কর্মসূচি বরিশাল শহরে, এটি এখানে আপনি এখানে খালের দুপাশে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আমরা যেটি দেখছি, যেটি হচ্ছে নারিকেল গাছের চারা আসলে এখানে রাখা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী আসবেন, তিনি এই বৃক্ষরোপণের মধ্য দিয়েই মূলত আসলে এই যে কর্মসূচিটি সেটি উদ্বোধন করবেন। আমরা যে তথ্যটি আমরা পাচ্ছি তাতে করে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে এখানে এসে উপস্থিত হবেন। একটু বলে রাখি সেটি হচ্ছে যে ফ্যামিলি কার্ড যারা উপকারভোগী আছেন তাদের একটি সুধী সমাবেশ ছিল গৌরনদীতে, সেখানেও তিনি কথা বলেছেন। এবং যে গৌরনদীর যে প্রথম যে কর্মসূচিটি ছিল বাটাজোর যে খাল, সেই খালের পাড়ে তিনি সেখানে কথা বলেছেন। আসলে সব মিলিয়ে যে কথাগুলো আসলে প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন, একদিকে সেটি হচ্ছে যে সবুজায়ন, যে
জলবায়ু পরিবর্তনের ফলে যে বিশ্ব যে উষ্ণতার যে একটি অবস্থা দিন দিন যাচ্ছে, আসলে সেখান থেকে পরিত্রাণ পেতে বৃক্ষরোপণ এর আসলে কোনো বিকল্প নেই, এই কথাটি কিন্তু তিনি বারবার বলেছেন। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে প্রধানমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশালের এই যে 30 গোডাউন এলাকা এখানে এসে উপস্থিত হবেন এবং এখানকার যে কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, সেখানে তিনি উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি কিছু কথা বলবেন নিঃসন্দেহে। এর মাঝে একটু ছোট করে যে কথাটি বলে শেষ করতে চাই, তিনি গৌরনদী থেকে তখন বরিশাল শহরে আসছেন, তখন মাঝে বরিশাল ক্যাডেট কলেজে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেছেন। সেখানে সেনাবাহিনীর বার্ষিক যে মহড়া আছে সেখানে তিনি সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন, সেখানে তিনি পরিদর্শন করেছেন। অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে। আজও সকাল থেকে টানা বৃষ্টি চলছে রাজধানীতে, আর এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাতভর এবং সকাল জুড়ে ভারী বৃষ্টিতে সড়ক, অলিগলি এবং বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, আর এ কারণে পুরো শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পানি এড়িয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে হচ্ছে। যানবাহনের ধীর গতি হওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে সাধারণ মানুষের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। আজকে বৃষ্টির কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা হানিফ ফ্লাইওভার থেকে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এখানে আসছি। এখানেই আমি দাঁড়ায় আছি 15 মিনিটের মতো। জায়গায় জায়গায় এখন একটু বৃষ্টি হওয়ার কারণে এটাও যানজটটা দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় পানি জমে মারিছে, তো এই কারণে জ্যামটা বেশি। বেলি রোড তো ঢুকতেই পারি নাই, পুরো আধা ঘন্টা লাগছে বেলি রোডে ঢুকতে। কখনো হালকা কখনো ভারী বর্ষণ চলছে রাজধানীতে। গতকালের মতো আজও পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে নিউ মার্কেট এলাকার থেকে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, সারা শহর জুড়েই বেশ কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই সাথে চরম দুর্ভোগ তো আছেই যানজট ভোগান্তি নিয়ে। আপনি এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে পুরোটাই জলাবদ্ধতা রয়েছে। কি অবস্থা নিউ মার্কেট এলাকা? নিউ মার্কেট কি এখনো খোলা আছে? সাথী, নিউ মার্কেট এখনও খোলা আছে, তবে মেঘ, বৃষ্টি, যানজট, জলাবদ্ধতা সব মিলে একদম নাজেহাল অবস্থা রাজধানীবাসীর। আমি একটু দেখাই নিউ মার্কেটের পরিস্থিতি, দেখাই যে বৃষ্টি কিন্তু বেশ কিছুক্ষণ আগে এখানে নেমেছিল এবং সেটি চলেও গেছে, কিন্তু বৃষ্টির পানির যেই জলাবদ্ধতা সেটি কিন্তু এখনও রয়ে গেছে এবং এটি আজকে সকালে যখন বৃষ্টি শুরু হয় তার আগে থেকেও কিন্তু এই জলাবদ্ধতা ছিল। গতকালকে যে বৃষ্টি হয়েছে তার পানিটি কিন্তু আসলে সরে যায়নি এবং আজকে নতুন করে বৃষ্টি হলো। এই পরিস্থিতি তো এখানে আছেই। এখানেও নিউ মার্কেট খোলা রয়েছে এবং ব্যবসায়ীরা এখানে রয়েছেন, তারা তো ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি যারা এখানে দিনমজুর আছেন বা ফুটপাতের যে দোকানগুলো আছে তারা আসলে কোনোভাবেই তাদের ব্যবসাগুলো করতে পারছেন না। পাশাপাশি আমরা অনেক মানুষকে দেখছি যারা আসলে জীবিকার তাগিদে বাধ্য হয়েই আসলে ঘর থেকে বের হয়েছেন, তারাও আসলে ভোগান্তির মধ্যেই পড়ছেন। তাদেরকে এই যে জলাবদ্ধ পানি এটি মারিয়ে তাদের যেই গন্তব্য সেই গন্তব্য যেতে হচ্ছে। আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি, অনেক শিক্ষার্থী তারা আসলে তাদের ক্লাস বা পরীক্ষা থাকার কারণে আসলে তাদেরও বাধ্য হয়ে আসতে হচ্ছে। তো এটি শুধু নিউ মার্কেটের চিত্র যে তা নয়, আমরা আরও বেশ কয়েকটি জায়গায় আসলে আমরা এই চিত্রগুলো দেখেছি। রিক্সাগুলো যাচ্ছে আসলে খুব কষ্ট করেই আসলে চলতে হচ্ছে। পাশাপাশি ভাড়া বাড়তি আদায়ের একটি অভিযোগ তাদের পক্ষ থেকে, যাত্রীদের পক্ষ থেকে রয়েছে। তো সব মিলে যদি বলা যায় যে এই যে বৃষ্টি, এই বৃষ্টি থেকে কখন নাগাদ এই জলাবদ্ধতার যে পানি সেই পানিটি সরে যাবে এবং কখন এই ভোগান্তি দূর হবে সেটি আসলে তারা বুঝতেই পারছেন না। বিভিন্ন জায়গায় যেসব পলিতলি পড়ে থাকে সেগুলোর কারণেই আসলে এই জলাবদ্ধতা বেশি হচ্ছে বলে আমাদেরকে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা জানিয়েছেন এবং তারা চান দ্রুত যাতে এই পরিস্থিতির খুব শীঘ্রই যাতে সমাধান করা হয়। সাথী, ধন্যবাদ আপনাকে। ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রতি বছর জলাবদ্ধতা নিরসনে মোটা অঙ্কের বরাদ্দ, নানামুখী প্রকল্প গ্রহণ করলেও বাস্তবে এর ফলাফল প্রায় শূন্য। উন্নয়ন প্রকল্পের নামে প্রতি বছর 200 থেকে 300 কোটি টাকা খরচ হলেও ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। ভুক্তভোগীরা বলছেন, শুধু কাগজে কলমে নয়, জলাবদ্ধতা নিরসনে নিতে হবে টেকসই পদক্ষেপ।
তিলোত্তমা ঢাকা নগরীর দীর্ঘদিনের চেনা অসুখ। আর এই অসুখ সারাতে প্রতি বছর 2 সিটি কর্পোরেশনের যে উদ্যোগ তা যেন শুধুই শুভঙ্করের ফাঁকি। তীব্র জলাবদ্ধতায় স্কুল, অফিস কিংবা চিকিৎসার মতো অতি প্রয়োজনীয় সেবা নিতেও দুর্ভোগে নাকাল হচ্ছেন নগরবাসী। গত অর্থবছরে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, তো সেই সমস্ত টাকা দিয়ে কি উন্নয়ন হলো, কি কাজ হলো? এই পানি যদি নিষ্কাশন না হয়। সরকার এত টাকা বাজেট করতেছে, তারা কাজ করতেছে, সবসময় দেখতেছি রাস্তার পাশে ড্রেন নির্মাণ করতেছে, তা আলটিমেটলি কোনো ফলাফল পাচ্ছি না আমরা। সিটি কর্পোরেশনের যারা তাদেরকে সেখানে দেখা উচিত যে এখানে কি ভোগান্তি হচ্ছে মানুষের। জানা গেছে জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে 2 সিটি। IWM ও বিশ্বব্যাংকের সহায়তায় হবে মোক্ষম এই পরিকল্পনা, যে পরিকল্পনায় ড্রেন, খাল, আউটলেট ও পাম্পিং স্টেশনকে আনা হবে এক ছাতার নিচে। দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, পানি নিষ্কাশনে ঢাকার জলাধার পুনর্খনন, শীতলক্ষা ও বুড়িগঙ্গায় সংযোগ স্থাপন সহ বেশ কিছু কর্মপরিকল্পনা রয়েছে। তাৎক্ষণিকভাবে যেটা চেষ্টা করেছে যে কয়েকটা মোবাইল পাম্প সংগ্রহ করেছে। নিউ মার্কেট এই অঞ্চলের পানিগুলো সরার জন্য একটা বিকল্প ওয়ে আউট আমরা ব্যবস্থা করার জন্য অলরেডি আমরা কার্যকর দিকে যাচ্ছি। আরেকটা যেটা ওল্ড টাউনের যে পানিগুলো জমে থাকে সেটার আরেকটা বিকল্প ব্যবস্থা করতে হবে, কারণ ওইখানে পুরনো ড্রেনেজ ব্যবস্থাগুলো একেবারে ধসে গেছে। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান তার। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে মিলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, পলিথিনের ব্যবহার রোধ করা না গেলে এই সংকট থেকে মুক্তি পাওয়া কঠিন হবে। সোমবার রাজধানী নগর ভবনে ঢাকা নগরী প্রতিষ্ঠার 416 বছর উপলক্ষে ঢাকা উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রশাসক। তিনি জানান, আগামী 1 আগস্ট থেকে 7 দিনব্যাপী ঢাকা উৎসব আয়োজন করা হবে। লালবাগ কেল্লায় উৎসবের মূল অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বর্ণাঢ্য এই উৎসবকে ঘিরে আহসান মঞ্জিল সহ ঐতিহ্যবাহী স্থানগুলো সাজানো হবে বলেও জানান তিনি। আমরা যেহেতু নিচে আছি, উপরের পানিগুলো যখন পার্শ্ববর্তী দেশ থেকে চলে আসে তখন এই দেশের বন্যার সৃষ্টি হয়। যে বৃষ্টির যে পানিগুলো যেটা আসবে সেটা যদি দ্রুত সময়ে আমরা সরাতে পারি, সেটার জন্য আমরা মোবাইল পাম্প ব্যবহার করছি। আমরা চেষ্টা করছি যে 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়, সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বর্ষণের মাত্রা কমলেও দুর্ভোগ কমেনি চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার বন্যা দুর্গতদের। পানি কমার সাথে সাথে ক্রমে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ধানের বীজতলা ও সবজির ক্ষেত। এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। সরকারি বেসরকারি নানা উদ্যোগে ত্রাণ বিতরণ চললেও অভিযোগ রয়েছে সমন্বয়হীনতার। টানা 8 দিনের ভারী বর্ষণের পর কিছুটা উন্নতি হচ্ছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। দুর্গত এলাকাগুলো থেকে নামতে শুরু করেছে পানি। সাঙ্গুর পানিতে প্লাবিত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশের দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে বন্যার্তরা। কোথায় জায়গা যেতে পারতেছি না, আছি ঘরের মধ্যে, রোডঘাটও ভেঙে গেছে। প্রতি বছর বর্ষা হলে আমাদের এই আতঙ্কিত অবস্থায় থাকতে হয়, জীবনযাপন করতে হয়। বৃষ্টি কমে আসায় কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ ও চকরিয়ার বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। তবে পেকুয়া ও মাতামুহুরীর নির্মাঞ্চলের মানুষ এখনো পানিবন্দী। পানি কমলেও দুর্ভোগ কমেনি এখনো। স্থানে স্থানে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। সংকট দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির। পর্যাপ্ত নয় সরকারি ত্রাণ। বেসরকারি উদ্যোগে যেটুকু দেয়া হচ্ছে সেখানেও সমন্বয়হীনতা। এদিকে বর্ষণের মাত্রা কমে আসায় বান্দরবানে কমতে শুরু করেছে সাঙ্গু নদীর পানি। পানি কমলেও ঝুঁকি বিবেচনায় এখনও জেলার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ। এদিকে খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকার পানি নামতে শুরু করলেও দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। জেলায় অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা ও আউশ ধানের চারা এবং বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। অন্যদিকে রাঙামাটিতেও বৃষ্টি কিছুটা কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চল এখনো পানিবন্দী। এখন আমরা 260 পরিবার এখনো পানিবন্দী আছি। অন্যান্য জায়গায় যেভাবে নামিয়ে গেছে, এলাকাবাসী সবাই গরু, ছাগল, মানুষ একসাথে বসবাস করতে হচ্ছে।
দুর্গত এলাকায় সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী, প্রশাসন, জেলা পরিষদ, বিজিবি, রেড ক্রিসেন্ট ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরী। রাস্তাঘাটে থই থই পানির কারণে নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকতে দেখা যায় এইচএসসি পরীক্ষার্থীদের। ডুবে যাওয়া সড়কে কেউ কেউ পড়েও যান। এরপরও অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছতে পারেনি। বিপাকে পড়েন অফিসগামীরাও। জলাবদ্ধতা সাতক্ষীরা ও বাগেরহাটেও। সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় স্থবির রয়েছে স্বাভাবিক কার্যক্রম। এমন পরিস্থিতিতে অপরিকল্পিত নগরায়নকেই দুষছেন স্থানীয়রা। রাত থেকে টানা বৃষ্টি, এতে পানির নিচে কুমিল্লা নগরী। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা, কোথাও পানি কোমর ছুঁয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমে। অনেক পরীক্ষার্থী পানি মারিয়ে, আবার কেউ নৌকায় করে পৌঁছান কেন্দ্রে, আবার অনেকে পড়ে গিয়ে ভেজা শরীরেই পরীক্ষায় অংশ নেন। আমার ছেলে ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট, সে এখানে পরীক্ষা দিবে, আমি তাকে কোলে করে গেট পার করে দিতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের বেশিরভাগই আজকে আসতে হচ্ছে যে লেট করে ফেলছে। পরীক্ষার যে নির্দিষ্ট সময় আছে 10টা, তারপরে আসছে অনেকে। তারপর হচ্ছে যে এদিকে আছে ড্রেনের পাশগুলো ভাঙা, এগুলোতে অনেকেই ব্যথা পাইছে। পানিতে ডুবে অচল অবস্থা কুমিল্লা জেনারেল হাসপাতালেও। পানিবন্দী রোগীরা, ভাসছে নানা সরঞ্জাম, সব মিলে সীমাহীন দুর্ভোগ। বিপাকে পড়েন অফিসগামী ও কর্মজীবীরা। অধিকাংশ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তি চরমে। হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে, তো তাই আপনার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে সমস্যাটা দেখা দিয়েছে। বন্যার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে আসলে শহরে এখন বসবাস করাটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। টানা বৃষ্টিতে গাইবান্ধা শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জলাবদ্ধতা সাতক্ষীরাতেও। পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে চরম দুর্ভোগে মানুষ। সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে স্থবির স্বাভাবিক কার্যক্রম। বেশি সংকটে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ঘরের ভিতর পানি, বাথরুমের পানি, আমরা কোনোভাবে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রিক্সের ভিতরে আছি, সাপ পুকুরের ভয়। একটা মানুষ সুস্থ অসুস্থ হলেও ড্রেজানির কোনো ব্যবস্থা নেই। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তা ভালো হতো, আমরা খুব বিপদের মধ্যে আছি। বাগেরহাটের নিম্নাঞ্চলের সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 4-5 দিন ধরে এই অবস্থা। তারপরে আমরা রান্না খাওয়া টোটালি বন্ধ। 5-6 দিন হয়েছে স্কুলে যেতে পারি না। দিনভর বৃষ্টি সিলেটেও। জলাবদ্ধতা না থাকলেও আছে দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটের নদীর পানি বাড়ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। IMF এর সাথে বৈঠক শেষে কথা বলছেন অর্থমন্ত্রী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। পরিষ্কার করছি আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত, তারা হ্যাপি। এবং যে ভিত্তির উপর আমি মেনশন করলাম একটু আগে, তার উপর ভিত্তি করে আগামী দিনের প্রোগ্রামটা বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সবগুলো জায়গায় যাতে বিন লাগানো হয় এবং ময়লা যাতে মানুষ বিনের মধ্যে ফেলে, তার ব্যবহার যে টিস্যু, পানির বোতল বা যেটাই থাকুক, সেগুলো যাতে বিনগুলোর মধ্যে ফেলে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখুন, এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, এটা কিসের পাইপ? খালের সাথে এসে যুক্ত হয়েছে পানির। কিসের পানি? বাসাবাড়ির ব্যবহারের পানি। আচ্ছা, বাসাবাড়ির ব্যবহারের পানি সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা সেটা ড্রেনেজ সিস্টেম করুন, কিন্তু পানি বা সুয়ারেজ লাইনের কানেকশন গুলা খালের মধ্যে না রাখাই ভালো। এইগুলা যত তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। কাজে আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি, তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়, ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হব, তাই না? অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করব, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দিব। কাজে আসেন আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল
দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণী পেশা, সকল ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমাদের দেশের পরিবেশ ইনশাআল্লাহ প্রত্যেকে আমাদের যে যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘর বাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল কলেজের আশেপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটার আমরা চেষ্টা করব। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। সকলের কাছে আবারও দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। টানা বৃষ্টিতে ডুবে আছে দেশের বিভিন্ন এলাকা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে চট্টগ্রামে আছেন এবং নিশ্চয়ই বেশ কিছু পাহাড়ি এলাকাও আপনি ঘুরে দেখেছেন এবং সেখানকার স্থানীয় যারা বাসিন্দারা আছেন তাদের জনদুর্ভোগ চরমে উঠেছে এবং টানা বৃষ্টি, ভারী বর্ষা, সেই সাথে তো পাহাড় ধসের মতো ঘটনা আছে। আপনার কাছে জানতে চাইব এই দুর্গতদের মাঝে ত্রাণ ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন বা প্রশাসনের তৎপরতা কি, তারা কি বিশুদ্ধ পানি, খাবার পাচ্ছেন কিনা? সবচেয়ে মূল কথা যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির একেবারে বিশুদ্ধ পানির অভাব বলা যায়, কারণ নেই বললেই চলে। এখানে টিউবওয়েলগুলো সবগুলো কিন্তু পানির নিচে আছে এবং কি আপনি যেটা বলছেন যে ত্রাণের যে বিষয়টা, ত্রাণ কিন্তু আমরা দেখেছি গত পরশুদিন থেকে ত্রাণের যে সহায়তা বা নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সেটা বিভিন্ন সংস্থা থেকে এসেছে। আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে, বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু সবাই কিন্তু করছেন। দুদিন ধরে আমরা দেখছি, এমনকি বেসরকারিভাবেও কিন্তু অনেকে নিজস্ব উদ্যোগে কিন্তু অনেকেই ত্রাণ নিয়ে আসছেন। তবে একটি বিষয় যেটা আমরা বরাবরই দেখি যে এই বন্যা দুর্গত এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় ত্রাণটা আসলে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না, সেটা কিন্তু একটা অভিযোগ আকারে থাকছে। এমনকি আমরা প্রত্যন্ত অঞ্চলে যখন নৌকা দিয়ে বা হেঁটে হেঁটে বুক সমান পানিতে যখন আমরা ভেতরে প্রবেশ করি, তখন তাদের কাছে যেটা জিজ্ঞেস করা হয় যে আসলে ত্রাণ এসেছে কিনা, কোনো ধরনের আর্থিক সহযোগিতা পেয়েছেন কিনা, তারা এক দ্বিধায় না করে দেন যে আসলে এদিকে কখনোই ত্রাণ আসে না। ত্রাণ যেটা আসে, যেটা হচ্ছে সহজ রাস্তা বা সহজভাবে যেখানে যাওয়া যায়, সেখানে কিন্তু ত্রাণটা বেশিরভাগ পৌঁছাচ্ছে। এমনকি একজন ব্যক্তি একাধিকবার কিন্তু ত্রাণ নিচ্ছেন, সেটাও কিন্তু তারা বলছেন। তার মানে হচ্ছে এটা পর্যায়ক্রমে বা সঠিকভাবে ত্রাণটা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। যারা দুর্গত বা যারা আসলে ভুক্তভোগী, তারা কিন্তু এটা থেকে বঞ্চিত। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, যখন এই পানিটা নেমে যাবে, ইতিমধ্যে একটি সুখবর দিতে চাই যে সাতকানিয়া অঞ্চলটাতে বা এই চট্টগ্রামে আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি দেখা পায়নি, তবে আলোর দেখা পেয়েছে, সূর্যের আলো, সূর্য উঠেছে, সূর্যের দেখা পেয়েছে এখানকার মানুষ। তারা কিন্তু একটা নিঃশ্বাস ছেড়ে বেঁচেছেন, যেটা হচ্ছে যে নিঃশ্বাস ছেড়ে বেঁচেছে এই জন্যই বলার কারণ হচ্ছে যে এতদিন ধরে তারা বৃষ্টির মুখটা দেখেছেন, পুরো 7 দিন ধরে তারা ঘরবন্দি, পানিবন্দি আটকে আছেন, তারা ঘর থেকে বের হতে পারছেন না। তবে সব থেকে যে কষ্টদায়ক হবে সেটা হচ্ছে ক্ষত চিহ্নটা যেটা ভেসে উঠবে এই পানি সরে যাওয়ার পরে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে পানিটা কিন্তু ইতিমধ্যে নেমে যাচ্ছে, পানি একেবারেই কমে যাচ্ছে। যদি আজকে সারাদিন বা রাতে যদি বৃষ্টি না হয়, যেহেতু গতকাল রাতে বৃষ্টি ছিল চট্টগ্রামে, কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না, আজকে রোদ দেখা দিয়েছে। তার মানে বুঝতে হবে যে আজকে থেকে মোটামুটি বৃষ্টিটা কিছুটা অংশ কমে যাবে এবং কি বৃষ্টি হবে না। যদি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যে পানিটা আছে হয়তো আজকে রাতের মধ্যে এই পানিটা নেমে যাবে। তবে পানি নেমে যাওয়ার পর যে আসল যুদ্ধটা, সেটা কিন্তু করতে হবে এই ভুক্তভোগী মানুষদের জন্য। তাই তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সরকার বেসরকারিভাবে যেভাবে হোক না কেন তাদেরকে একটু সহযোগিতা বা পাশে থাকার তারা দাবি জানিয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ সাথে। ধন্যবাদ আরিফ আপনাকে। চট্টগ্রাম সহ বন্যা কবলিত 11 জেলার সকল স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত সকলের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন জেলায় বন্যার পানি ঢুকে পড়ায় ওষুধ, চিকিৎসা সামগ্রী রক্ষায় ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে। স্যালাইন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে, তারপরও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরো অ্যান্টিভেনমের স্টক রেখেছি।
আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বন্যায় প্রাণহানি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এ মন্তব্য করেন তিনি বলেন, জলাবদ্ধতার জন্য যারা আটকে আছে তাদের সহযোগিতা পৌঁছে দিতে সরকার এগিয়ে এসেছে। অপরিকল্পিত যে নগরায়ন, এই অপরিকল্পিত নগরায়নও হচ্ছে পরিবেশ দূষণের একটি অন্যতম শর্ত। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছে। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আমির হোসেন আমু, দীপুমণি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আব্দুর রেজ্জাক সহ আওয়ামী লীগের 10 সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনগুলো যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি। এরই মধ্যে জুলাই হত্যাযজ্ঞের 24টি মামলা বিচারাধীন ও 6টি মামলার রায় হয়েছে। এদিকে শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 21শে জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সামরিক সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। ওমান ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যে 3 দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা দাবি করেছে ইরান। এর জবাবে যুদ্ধের সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে রবিবার ইরানের হরমুজগান প্রদেশের বিভিন্ন অঞ্চলে মার্কিন বাহিনীর হামলায় একজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে আবারও পুরোদমে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের কৌশলগত কেশম দ্বীপে 10 থেকে 11টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি তেহরানের। একই সময়ে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চলমান এ উত্তেজনার মধ্যেই ওমান, জর্ডান, বাহরাইন, কুয়েত এবং কাতারে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। এর আগে হুরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে IRGC জানায়, তাদের অনুমতি না নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়েছে তারা। পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করে হুরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে ইরানের হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। রাহনুমা ফারমিন, DBC নিউজ ডেস্ক। ফুটবল বিশ্বকাপ মানে মেসি, রোনালদোর গোলের উৎসব, আবেগের বিস্ফোরণ আর নাটকীয় সব মুহূর্ত। তবে এসব মুহূর্তের পাশাপাশি চলতি আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কার্ডের হিসাব। এখন পর্যন্ত 14টি লাল কার্ড দেখেছে খেলোয়াড়রা, যা গত 2 আসরের সম্মিলিত লাল কার্ডের থেকেও প্রায় দ্বিগুণ। তবে 73 ফাউল করলেও কোনো লাল কার্ড দেখেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের শুরু থেকেই রেফারিরা যেন পকেট থেকে কার্ড বের করতে একটুও দ্বিধা করেননি। VAR এর সুবাদে মাঠের প্রতিটি ঘটনাতেই চলছে এখন কঠোর নজরদারি। যদিও VAR এর সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে, তবুও বিশ্লেষকদের দাবি, এই পদ্ধতিতে মাঠে এখন আর কেউ অভিনয় করে বাড়তি সুবিধা পান না, আর না ফাউল করে বেঁচে যেতে পারেন। চলতি আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত রেকর্ড 227টি হলুদ কার্ড এবং 14টি লাল কার্ড দেখানো হয়েছে, যার মধ্যে 13টি ছিল সরাসরি লাল কার্ড, যা গত 18 ও 22 বিশ্বকাপের সম্মিলিত লাল কার্ডেরও প্রায় দ্বিগুণ। নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ফুটবলার ও স্টাফরা এক ম্যাচেই 5টি হলুদ কার্ড হজম করে আলোচনায় আসেন। 12 হলুদ কার্ড দেখে পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া দলও মিশর, আর 11টি হলুদ কার্ড দেখে এরপরেই রয়েছে সহ আয়োজক দেশ কানাডা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও কাতার পেয়েছে সবচেয়ে বেশি 2টি করে লাল কার্ড। সেমিফাইনালিস্টদের মধ্যে সবচেয়ে আলোচিত দল ইংল্যান্ড, যাদের ঝুলিতে রয়েছে 7টি হলুদ কার্ড এবং 1টি লাল কার্ড। শেষ 16তে মেক্সিকোর বিপক্ষে ডিফেন্ডার জ্যারেল কোয়ান্সার সরাসরি লাল কার্ডটি ছিল দলের জন্য এক বড় ধাক্কা, যদিও এই লাল কার্ড নিয়ে বিতর্কের মুখোমুখি হয় ফিফা। অন্যদিকে ইউরোপের 2 পরাশক্তি ফ্রান্স ও স্পেন তুলনামূলক শৃঙ্খলাবদ্ধভাবে খেলে কোনো লাল কার্ড না দেখলেও হলুদ কার্ড দেখেছে যথাক্রমে 4টি ও 3টি করে। তবে 73 ফাউল করে তুলনামূলক আগ্রাসী ফুটবল খেলা আর্জেন্টিনা দেখেছে 6টি হলুদ কার্ড।
ফিফার নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনাল শেষে কারণ নামের পাশে একটি হলুদ কার্ড থাকলে তা মুছে ফেলা হয়। তাই সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে 4 দল শুধু জয়ের জন্য নয়, প্রস্তুত ফেয়ার প্লের কঠিন পরীক্ষারও। তবে শৃঙ্খলার পরীক্ষায় কতটা সফল হবে এই 4 দল, সেটি এখন বড় প্রশ্ন। ইয়াকুব মোল্লা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।